শেয়ার কারসাজির দায়ে রেকর্ড জরিমানার পর দেশের পুঁজি বাজারে ধস নেমেছে। বুধবার ডিএসইএক্স সূচক কমে 132 পয়েন্ট। ক্রেতা সংকটে 87 প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। দরপতনের ঘটনায় মতিঝিলে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে মঙ্গলবার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ পরিস্থিতিতে বুধবার লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার মধ্য দিয়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দরপতনের মাত্রা বাড়তে থাকে। দিন শেষে 132 পয়েন্ট কমে ডিএসইর প্রধান সূচক। সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয় 440 কোটি 83 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 51 কোটি 36 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 87 কোম্পানির শেয়ার। এর মধ্যে দর বেড়েছে মাত্র 29টির। অপরিবর্তিত রয়েছে 32টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম গ্রামীণফোন, দ্বিতীয় লিন্ডে বিডি, তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে দেশ গার্মেন্টস, দ্বিতীয় ফেডারেল ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। এদিকে দর পতনের প্রতিবাদে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। এ সময় দর পতনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন তারা। এই শেয়ার বাজার থেকে প্রায় 1,00,000 কোটি টাকা লুট হয়েছে। এই টাকা আমার সাধারণ বিনিয়োগকারী ভাইদের। এই বাজার ভালো করতে হলে এই কমিশনকে পদত্যাগ করতে হবে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 306 পয়েন্টের বেশি। লেনদেন হয়েছে 5 কোটি 96 লাখ টাকার শেয়ার। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সুশাসন নিশ্চিতে অনিয়ম, দুর্নীতি ও শেয়ার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তাদের এই উদ্যোগ কারসাজিকারীদের বিরুদ্ধে সতর্ক বার্তা বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে এই উদ্যোগ অব্যাহত রাখা গেলে অনিয়ম করতে সাহস পাবেন না কারসাজিকারীরা। সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে পুঁজিবাজারে অনিয়মের অভিযোগে তালিকাভুক্ত কোম্পানি, ব্রোকারেজ হাউস সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিএসইসি। এ তালিকায় রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ সাবেক 5 মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যরা, যাদের বিও হিসাবও স্থগিত করা হয়েছে। এ তালিকা থেকে বাদ যায়নি বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম ও তার ছেলে জুহায়ের শাহরিয়ার সহ 11 ব্যক্তি। সবশেষ কারসাজির অভিযোগে আবুল খায়ের হিরু ও তার সহযোগী ক্রিকেট তারকা সাকিব আল হাসানকেও জরিমানা করা হয়। বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজারে অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া গেলে উদাহরণ তৈরি হবে আগামীর জন্য। যদি রং প্লে করে তার জন্য তো শাস্তি থাকতেই হবে, এবং সেইটা যেন সবসময় একই রকম ফেয়ার থাকে আর কি, মানে উদ্দেশ্যমূলক না হয়, তাইলেই হয়, তাইলে মানুষের কনফিডেন্স ফিরে আসবে। এবং এটা তো অবশ্যই বাজারের জন্য একটা বার্তা। তবে এই প্রথম দিকে এটার জন্য একটা মার্কেটে ইম্প্যাক্ট পড়ে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। তাদের মতে সাময়িক অস্থিরতা বিরাজ করলেও এই সংস্কারে স্থিতিশীলতা ফিরবে শেয়ার বাজারে। এই 16 বছর যে সমস্ত কোম্পানিগুলো আপনার লিস্টেড হয়েছে পলিটিক্যাল বিবেচনায়, এবং এই কোম্পানিগুলো মেজরিটি কারা আছে, ম্যাক্সিমাম এমপি, মিনিস্টার অথবা বড় বড় নেতা। 5ই আগস্টে যে আপনার একটা পরিবর্তন হলো, তার ফলে কী হলো, আপনার এরা কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে আছেন, বা কেউ পুলিশ হেফাজতে আছেন। তা আমার মনে হয় যে এই ধরনের রিফর্মসের কারণে আস্তে আস্তে ফিরে আসবে মানুষের মধ্যে। 2010 সালে শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় বিনিয়োগকারীদের আর আস্থা ফেরানো যায়নি। তবে সাধারণ বিনিয়োগকারীরা জানান, দীর্ঘদিন পর কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর ফাঁকির অভিযোগে দেশের বৃহৎ 7 কোম্পানির শেয়ার লেনদেন বা বিক্রি স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কোম্পানিগুলো হলো বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ, নাসা গ্রুপ এবং থার্ড ওয়েভ টেক টেকনোলজিস বা নগদ। গত 29 সেপ্টেম্বর এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট বিভাগের এক চিঠি দেয় জয়েন্ট স্টেক কোম্পানিকে। ওই চিঠিতে বলা হয়, আয়কর আইনের 223 ধারা অনুযায়ী 7 কোম্পানির শেয়ার ক্রয়, বিক্রি এবং দান করা যাবে না। আয়কর আইন 2023 অনুযায়ী কর ফাঁকি রোধে এসব কোম্পানির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধ বা ক্রোক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এনবিআর। তদন্ত অনুযায়ী এসব কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ সহ আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর অভিযোগ রয়েছে।
ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান তার স্ত্রী উম্মে আহমেদ শিশির সহ 7 জনের ব্যাংক হিসেবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। আরও যাদের ব্যাংক হিসেবের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন আবুল কালাম মাদবর, নাজমুল বাশার খান, মোহাম্মদ বাশার, কণিকা আফরোজ ও কাজী সাদিয়া হাসান। বুধবার এক চিঠিতে BFIU 5 কার্যদিবসের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা বিভিন্ন হিসেবের তথ্য দিতে বলেছে। সাকিব আল হাসান মাগুরা 1 আসনের সংসদ সদস্য ছিলেন। কয়েকদিন আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা BSEC। 1000 কোটি টাকার বেশি তারল্য সহায়তা পেয়েছে দুর্বল 5টি ব্যাংক। এখন পর্যন্ত 6টি সবল ব্যাংক এ সহায়তা করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, SIBL এক্সিম ও ন্যাশনাল ব্যাংক। গত আগস্টে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর 11 ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। এর মধ্যে এই 5 ব্যাংক ছিল। দুর্বল ব্যাংকগুলোকে দেয়া ঋণের গ্যারান্টি বা নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দিয়েছে সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট, ডাচ বাংলা, ইস্টার্ন বেঙ্গল ও সোনালী ব্যাংক। ঋণ পাওয়ার মাধ্যমে ব্যাংকগুলো আবারও ভালো অবস্থায় ফিরবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। আমরা আশা রাখছি যে বাংলাদেশ ব্যাংকের এই যে আমরা যে মেকানিজমটা ডেভেলপ করেছি সেটার প্রতি পূর্ণ আস্থা রেখে অন্য যারা সবল ব্যাংক তারা দ্রুতই এগিয়ে আসবে। আমরা যেটা বলেছি যে আমরা তো আসলে এগ্রিমেন্ট করেছি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এক পায়ে এগিয়ে এসেছে, ওই ব্যাংকগুলোর সাথে এগ্রিমেন্ট করে ফেলেছে। এদিকে ব্যাংকে আস্থা ফিরলে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে। এছাড়া বিদেশে যাওয়ার খরচ কমলে হুন্ডির প্রবণতাও কমবে। বুধবার মিরপুরে এক সেমিনারে এসব কথা বলেন ব্যাংক খাতের সংশ্লিষ্টরা। এ সময় বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো ও প্রবাসীদের বিশেষ ঋণ সুবিধা দেওয়ার তাগিদ দেন বক্তারা। সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে 240 কোটি 50 লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে 80% বেশি। ধারণা করা হচ্ছে রাজনীতির পট পরিবর্তনে প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠাচ্ছে। রেমিটেন্সের এই প্রবাহ ধরে রাখার প্রস্তাব অর্থনীতিবিদদের। এই পরিস্থিতিতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সেমিনারের আয়োজন করে BIBM। উঠে আসে রেমিটেন্স পাঠানোর উপায় ও চ্যালেঞ্জ। যারা এজেন্সি আছে তাদের তো স্ট্রিক্ট রেগুলেশন আনা যায়, তাহলে এই সুফলটা যারা আমাদের এই দরিদ্র জনগোষ্ঠী বিদেশ যেতে ইচ্ছুক তারা সুফলটা ভোগ করবে। অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতে সংস্কারে গুরুত্ব দেয় সন্তোষ জানান আলোচকরা। তাদের মতে জনমনে আস্থা ফিরলে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে। নতুন রক্তের ভেতর দিয়ে আসছি, এরকম সুযোগ আর আসবে না। আমরা শুধু এটা আমাদের এই যে রেমিটেন্সকে বাড়ানো, দেখেন প্রথম দিনই কিন্তু আমাদের এক্সপোর্টে আর কত টাকা আসে, আপনি এর মধ্যে 35% টাকা তো আসে রেমিটেন্স থেকে, অথচ এদের সাথে চাকর বাকরের মতো আচরণ করা হতো এয়ারপোর্টে। এই গভর্নমেন্ট আসে 1 মাসও তো হয় নাই। আপনারা কি এয়ারপোর্টে গেছেন? চেঞ্জ হয়েছে না? সেমিনারে দালালের দৌরাত্ম্য কমানো ও বিদেশে দক্ষ কর্মী পাঠানোর উপর জোর দেন বক্তারা। এ সময় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা জানান প্রবাসীদের সুরক্ষায় 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রেমিটেন্স সংগ্রহে বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। এটা আমাদের সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজে লাগাতে হবে। বিদেশ থেকে প্রবাসী আয় পাঠালে দ্রুত তার নিষ্পত্তি করতে হবে ব্যাংকগুলোকে। প্রবাসীদের বৈধভাবে টাকা পাঠাতে আগামীতে আলাদা সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। রেমিটেন্স বাড়াতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও পদক্ষেপ নেওয়ার তাগিদ উঠে আসে সেমিনারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধির যুক্তিতে টানা 4 মাস ধরে বাড়ছে এলপিজির দাম। চলতি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারে 35 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। তবে বরাবরই নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত গুনতে হচ্ছে ভোক্তাদের। বিষয়টি স্বীকার করে BERC বলছে, আইনি দুর্বলতায় অসাধু বিক্রেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যায় না। প্রতি মাসে সৌদি আরামকো এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের দাম নির্ধারণ করে, যার ভিত্তিতে দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করে নিয়ন্ত্রক সংস্থা BERC। সংস্থাটি বলছে, জুলাই মাস থেকে বিউটেন প্রোপেনের দাম ঊর্ধ্বমুখী, এতে ধারাবাহিকভাবে বেড়েছে এলপিজির দাম।
অক্টোবরের জন্য প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে 121 টাকা 31 পয়সা। গত মাসে সেপ্টেম্বরে আমরা মূল্য নির্ধারণ করেছিলাম প্রতি 12 কেজি সিলিন্ডার 1421 টাকা, সেটি 35 টাকা বেড়ে এই মাসে দাঁড়িয়েছে 1456 টাকা, যেটি কোম্পানি বিক্রি করবে 1361 টাকায়, পাইকারি বিক্রি হবে 1411 টাকায়। তবে সবসময়ই এলপিজির নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ গুনতে হচ্ছে ক্রেতাদের। গত মাসে 44 টাকা বেড়ে 12 কেজির সিলিন্ডারের দাম দাঁড়ায় 1421 টাকা, কিন্তু ভোক্তাকে কিনতে হয় 1500 টাকা পর্যন্ত। 12 কেজি 1500 টাকা নেয়। আমি গত 2 দিন আগেও কিনছি। গত মাসে 12 কেজি তারা নির্ধারণ করে দিয়েছিল 21 টাকা। হ্যাঁ, আমরা ওই যে আমাদের ট্রান্সপোর্ট সার্ভিস চার্জ এগুলো। বুধবার কারওয়ান বাজারে বিআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিক্রেতাদের অতিরিক্ত দাম আদায়ের বিষয়টি স্বীকার করেন কমিশনের চেয়ারম্যান। জানান, খুচরা ও পাইকারি বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনা। শাস্তির যে বিধানগুলি আছে আমাদের আইনে, দিজ আর নট ইন দ্য শিডিউল অফ দ্য মোবাইল কোড অর্ডিন্যান্স। সো এর আগেও ভোক্তা অধিকারীর জন্য মোবাইল কোড করেছে। এই মুহূর্তে বাস্তব কারণে মোবাইল কোড করা সম্ভব হচ্ছে না হয়তো সব ক্ষেত্রে। সো এটা একটা জেনুইন সমস্যা রয়ে গিয়েছে। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজি সিলিন্ডারের দাম 690 টাকাই বহাল রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার অটো গ্যাসে 1 টাকা 58 পয়সা বেড়ে নতুন দাম নির্ধারিত হয়েছে 66 টাকা 84 পয়সা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।